নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শোনাচ্ছি লেখিকা প্রতিভা বসুর রাঙা ভাঙা চাঁদ। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ উপন্যাসের ৬ষ্ঠ পর্ব। সেদিনই তিনি ছোট সিংকে পাঠিয়ে খোঁজ নিলেন। ধূপছায়া গ্রাম এখান থেকে কত দূর। সত্যি সত্যি সেখানকার লোক কখনো এখানে এসে কুসুমকে খুঁজে বার করতে পারে কিনা। দুপুরে গিয়ে সন্ধ্যা উত্তীর্ণ করে ফিরে এলো ছোট সিং। বাসে করে পুরো 10 মাইল রাস্তা। দুটো গ্রামের মধ্যে অনন্ত বিস্তীর্ণ ধান ক্ষেত, আম বাগান আর জলা জঙ্গল। নতুন করে অবাক হলেন তিনি। এই 8 মাইল পথ বেয়ে এই মেয়ে এক রাতে এক দৌড়ে চলে এসেছে আর এক গাঁয়ে। তাহলে কত ভয়, কত যন্ত্রণায়, কত ধিক্কারে এই অসাধ্য সাধন করেছে ও। আচ্ছা ছোটু, ব্যাকুলভাবে প্রশ্ন করলেন তিনি, ওদের বাড়িটা দেখলে? লোকগুলোকে দেখলে? কি করে দেখব মা, তুমি তো নাম বলে দাওনি। তাও তো বটে। আর গ্রামের লোকগুলো কিরকম? কুসুমের বিষয়ে কেউ কথা বলছে এমন কানে এলো? ছোট সিং হাসল। বৌমা যে কি বলছে শোনো। বাসে গেলুম, নামলুম, ঘুরে চলে এলুম। হামাকে বি কে চেনে, আমি বি কাকে চিনি। চিনা উনা থাকবে, সাক্ষাৎ উক্ষাৎ হবে, তবে তো কথা। তাই তো। চুপ করলেন মহামায়া। আমি ভাবছি কি। আবার ঘুরে এলেন তিনি ছোটুর কাছে। জানতে পারলে এখানে এসে হামলা না করে। খৈনি টিপতে টিপতে নিরুদ্বেগে ছোটু বলল, কার ঘাড়ে কোটা মাথা নিয়ে আসবে দেখলিয়ে দেব। ওসব জোর জবরদস্তির কথা না ছোটু। ওরা এলে কুসুম ওদেরই, দিয়ে দিতেই হবে। আর নিয়ে গিয়েই তো মেয়েটাকে। না না, এর একটা বিহিত করা দরকার। তুমি ঠান্ডা হও তো বৌমা, তোমার কিছু বি ভয় নেই। একবার আসতে দাও, কি করি বুঝিয়ে দেব। ওইটুকু কুসুম দিদি, আর অত ভালো কুসুম দিদি, তাকে ওরা অমন করিয়ে মারধর করিয়েছে। মারধর কাকে বলে একদম দেখলিয়ে দেব। দেখিয়ে দিলে উল্টে তোমারই শাস্তি হবে আইনে। আইন বি দেখা আছে আমার। আইন তুমি কেতাবে রাখিয়ে দাও। আমি বলছি, জান থাকতে কেউ কুসুম দিদিকে নিয়ে আর কাউকে ঘাঁটাতে দিব না। ওই কুসুম দিদি আমাদের বাড়িরই, তোমারই লড়কি। তোমার লড়কিকে কে লিবে? লড়াই হবে না? ছোটুর এত ভরসাতেও কিন্তু শান্ত হতে পারলেন না মহামায়া। এক ফোঁটা নিশ্চিন্ত হতে পারলেন না। দিনে রাত্রে ভয় লেগে রইল তার মনে। কিন্তু সত্যি কি এতদিনও ওরা খুঁজছে কুসুমকে? কেন? কুসুমের জন্য ওদের কিসের মাথা ব্যথা? এতদিনে বিয়েও করে ফেলেছে হয়তো আর একজনকে। আবার আর একটা মেয়ে গেছে সেই যন্ত্রণার আবর্তে। হয়তো মেয়েটা দেখতে ভালো, হয়তো তাকে দিয়েও মা আর ছেলে রোজগারের লোক খুঁজছে। ইস, কি ভীষণ! এদের কথা কেউ জানে না, কেউ এ পাপের শাস্তি পায় না। কয়েকদিন আগে খবরের কাগজে পড়েছিলেন এক ধরনের ব্যবসায়ী বেরিয়েছে যারা বিয়ের ছাড়পত্র নিয়ে বউকে গিয়ে পারস্যের উপকূলে বিক্রি করে দিয়ে আসে। পুরাকালের ভরার মেয়ে প্রথার মতোই এই কৃতদাসী বিক্রি করা, পুরুষের লালসার ইন্ধন যোগানো। দুদিনেই ফুরিয়ে যায় সেই শরীর, আবার নতুন শরীর কিনে ভোগ করা। এরাও তো তাই, এদেরও তো প্রায় সেই ব্যবসায়ী। যদি কোনো রকমে ধরতে পারে কুসুমকে, তাহলে কি আর ছাড়বে? নিজের বউ হিসেবে নিশ্চয়ই আর 5 মাস নিখোঁজ মেয়েকে জায়গা দেবে না, কিন্তু স্ত্রীলোক হিসেবে নিজেও ভোগ করবে, বাবুদেরও ডেকে আনবে ঘরে। আর কুসুম, এমন সুন্দর মেয়ে কি রোজ রোজ দেখা যায়? ওকে কে না পছন্দ করবে, কে না চাইবে, কিন্তু কেউ কি নেই যে ওকে ভালোবেসে রক্ষা করবে? ছেলের অভাব অনুভব করলেন তিনি। সোমেন থাকলে বুদ্ধি দিতে পারত, সাহস দিতে পারত,
অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারত, কিন্তু এখন তাকে কে রক্ষা করবে এই দুর্ভাবনা থেকে? আবার তিনি চিঠি লিখলেন ছেলেকে। সোমেন, এতদিনে আমার কাছ থেকে কুসুমের অনেক খবরই তুমি জেনেছ। দিনে দিনে সে আমার আরও কাছের মানুষ হয়ে উঠেছে। অতি দ্রুততার সঙ্গে শিক্ষা দীক্ষা চালচলনের পরিবর্তন হচ্ছে, রুচি মার্জিত হচ্ছে। আর সবচেয়ে আশ্চর্য, এই মার্জনার জন্য আমি আমাকে বাহবা দিতে পারি না। সেটা ওর নিজেরই পাওনা। ওর নিজের মধ্যেই ভালোকে ভালো বলে নেবার সহজাত প্রবৃত্তি ছিল। অনুকূল আবহাওয়ায় সেটা বিকশিত হতে পারছে। কিন্তু কথা হচ্ছে, ওকে কি করে নিরাপদে রাখি? ওর শ্বশুরবাড়ির গ্রাম মাত্র 10 মাইলের ব্যবধানে। যে কোনোদিন খোঁজ পেয়ে যেতে পারে যে এখানে আছে, এবং পেলেই ওরা আসবে। যার স্ত্রী, যার মেয়ে, তাদের অধিকার সর্বাগ্রে। ভালোবাসার জন্য না নিক, আর তা নিশ্চয় নেবেও না। নিগ্রহ করার জন্য নিশ্চয়ই নিয়ে যাবে জোর করে। আইনগতভাবে আমি ওকে কোনো কারণেই তখন রাখতে পারবো না নিজের কাছে। সেই জন্যই কয়েকদিন যাবৎ আমি মনে মনে অত্যন্ত বিব্রত হয়ে আছি। অবিরাম ভাবছি এইসব আত্মীয় নামধারী শত্রুদের কবল থেকে কি করে ওকে বাঁচাই। কেবলই মনে হচ্ছে তুমি কাছে থাকলে আমার সব ভাবনার অবসান হতে পারত। তুমি আমাকে গ্রামের বাস ছেড়ে কলকাতায় চলে যাবার কথা বলেছিলে। আমি খরচের কথা ভেবে সাহস পাইনি। এখানকার জমি জায়গা বাগান পুকুর থেকে আমার যা বাৎসরিক আয় হয়, ছেড়ে গেলে আর তা হবে না। তুমি জানো সেই আয় এক কথায় ছেড়ে দেওয়া সহজ নয়। যদি নিবারণকে নিয়ে যাই আর ছোটু সিংকে রেখে যাই, তাহলে হয়তো সামান্য কিছু পাব। কিন্তু ছোটু সিং বুড়ো হয়েছে, অবসর নেবার সময় হয়েছে। সে আর কদিন দেখতে শুনতে পারবে, তখন 12 ভূতে লুটে খাবে সব। এখন মনে হচ্ছে অন্তত কিছুদিনের জন্য হলেও এসব কথা না ভেবে এই অসহায় মেয়েটিকে বাঁচাবার জন্য আমার কলকাতা চলে যাওয়া উচিত। তুমি বরং একটা বাড়িরই খোঁজ করো। বাড়ি ঠিক করতে পারলেই চলে যাব। তোমার আশায় পথ চেয়ে আছি। যত তাড়াতাড়ি পারো একবার এসো। আশা করি তোমার ছাত্রী পরীক্ষার জন্য ভালোভাবে তৈরি হয়েছে। সমীর আর বৌমাকে আমার আশীর্বাদ দিও। তুমি নিও, মা। চিঠিটি লিখে ভালো করে মুখ আটকে ডাকে পাঠিয়ে অনেকটা যেন নিশ্চিন্ত বোধ করলেন। মুখ হাত ধুয়ে পুজোয় বসলেন। এসে পুজো সেরে বাগানে এলেন। ফুল গাছের ভিতরে ভিতরে ছোট ছোট আগাছা জন্মেছে। কুসুম দৌড়ে গিয়ে একটা নিড়ানি নিয়ে এলো পরিষ্কার করবার জন্য। পূর্ণ উদ্যমে লেগে গেল কাজে। এই মাটি ঘাঁটার কাজে তার ভীষণ গরজ। মহামায়া বললেন, কুসুম, কলকাতা যাবি? কুসুম তৎক্ষণাৎ রাজি। কলকাতা? সে খুব ভালো হবে মা। কি করে জানলি ভালো হবে? খুশিতে চকচক করল সে। বাহ, এ আর কে না জানে। কত বড় শহর, কত দোকান পাতি, সিনেমা, থিয়েটার, দাদাবাবু। হেসে ফেললেন মহামায়া। সিনেমা থিয়েটার আর দাদাবাবু বুঝি এক? কুসুম হাসল। দাদাবাবু কেমন মা? এলেই দেখবি। আমার ভাবতেই ভয় করে। যাকে ভাবতেই ভয় করে তার কাছে গিয়ে থাকবি কি করে? সে আমি পারবো। যাওয়া দিয়ে হচ্ছে কথা না? হ্যাঁ, কিন্তু গেলে যে আর আসতে পারবি না তা জানিস। দরকার কি আসবার? বাহ, এতকাল এখানে কাটালি, মায়া নেই? তুমিও তো যাবে। আমার ছেলে আছে সেখানে, আমাকে তো যেতেই হবে। আমারও তেমন মা যাচ্ছেন, তাই যাচ্ছি। তোর তো মা ছাড়াও অন্য টান আছে। কিচ্ছু নেই। আজ মনে হচ্ছে কিচ্ছু নেই, কিন্তু একদিন দেখবি সেই দুঃখই আবার মনকে তোর গ্রামে টানবে। টানবে না? সে কি কেউ জোর করে বলতে পারে? আমি পারি। তা হয় না। আমার কাছের এইটুকু সময়ের মধ্যেই কি আর অতগুলো বছরের স্মৃতি নষ্ট হয়ে যেতে পারে তোর মন থেকে?
নিড়ানি ফেলে মহামায়ার মুখের দিকে তাকালো কুসুম। চোখ নামিয়ে নিয়ে বলল, আমি আর কোনো রকমেই নতুন হতে পারি না, না? একটু থমকালেন মহামায়া। গাছের শুকনো পাতাগুলো ঝেড়ে দিলেন ডাল থেকে, ফুলের ব্যাস মাপলেন, তারপর আস্তে বললেন, তুই কি তাই চাস? তাই চাই, তাই চাই। কিন্তু ওরা তো তোকে ভুলবে না। ওদের কথা ওদের, আমার তাতে কি? সেই দাবিতেই হয়তো একদিন খুঁজতে খুঁজতে হাজির হবে এসে। আমি বলবো আমি ওদের চিনি না। লোকে তা মানবে কেন? আমি তো মানব, তুমি তো মানবে। তাতে কিছু প্রমাণ হবে না। তবে কি ওরা যা বলবে তাই সকলে সত্যি ভাববে? এই নিয়ম। চুপ করল কুসুম। একটু পরে বলল, না, এই নিয়ম আমি মানব না। আমি ঈশ্বরের নামে বলবো আমি ওদের কেউ নই, কেউ ছিলাম না, কেউ হতে পারি না। আমি ওদের চাই না, চাই না, চাই না। বলতে বলতে গলা বন্ধ হয়ে এলো। মহামায়া আর কথা বাড়ালেন না। তারপর সারাদিন আনমনা হয়ে রইল কুসুম। রাত্রিবেলা শোবার আয়োজন করতে করতে মহামায়া হেসে বললেন, সারাদিন এত কি ভাবছিস রে? কুসুম এক পলক তাকিয়ে থেকে বলল, আচ্ছা মা, স্বামী যেমনই হোক তবু কি তাকে ভালোবাসতে হবে, ভক্তি করতে হবে, তার কাছেই পড়ে থাকতে হবে? জবাব দিতে একটু ইতস্তত করতে হলো মহামায়াকে। বললেন, সে অবস্থা বুঝে ব্যবস্থা। তার মানে ওটাই নিয়ম নয়। ভালোবাসা দুজনের মধ্যে থাকাই নিয়ম। আমিও তো তাই বলি। ও বাড়ির জ্যাঠাইমা বলছিলেন, স্বামী মারুক, ধরুক, কাটুক, তবু স্বামী। তাই ফেলে তুই পরের বাড়ি পড়ে আছিস কেন? মহামায়া স্থির চোখে তাকালেন। কথাটা অনুধাবন করতে চেষ্টা করে তারপরে বললেন, তুই কি জবাব দিলি? আমি বললাম, মা আমার পর নয়, মা আমার সবচেয়ে আপন, মা ছাড়া আমার কেউ নেই। তাইতে ঠাকুরমাও হাসলেন, জ্যাঠাইমাও হাসলেন। বললেন, মা তো এত শিক্ষা দেয়, এই শিক্ষাটা দেয় না কেন যে বিয়েওয়ালা মেয়েকে শ্বশুরঘর ছাড়িয়ে রাখতে নেই? নিজের মেয়ে হলে কি রাখতো? তুই যে তার কাজের মেয়ে, তুই গেলে যে সেবা চলবে না। মহামায়ার চোখে লালের ছিটে লাগল। বললেন, তারপর? তখন আমি রেগে গিয়ে বললাম, মা আমাকে নিজের মেয়ে আর কাজের মেয়ের ভাগাভাগিতে ভাবেন না। আমি যেন জন্তু না হয়ে থাকি, যেন মানুষ হই, এই শিক্ষাই দেন। কুসুমের কথা শুনে মহামায়ার বেদনা প্রশমিত হল। শাশুড়ি জায়ের পরশ্রী কাতরতা তিনি ক্ষমা করে ফেললেন। আস্তে হাত বুলিয়ে দিলেন কুসুমের মাথায়। একটু হাসল কুসুম। কিন্তু রমাদি সব সময় আমার পক্ষে ছিলেন। বলছিলেন, তোমাদের কেবল বাজে কথা। রমাদির মা বললেন, এত তো সারাদিন রামায়ণ মহাভারত নিয়ে পড়ে থাকতে দেখি তোর মাকে। বলি, দময়ন্তীর গল্প জানিস? সাবিত্রী সত্যবানের গল্প জানিস? শুনেছিস কোনোদিন তাদের কথা? তারা তাদের স্বামীর জন্য কত কষ্ট করেছিল বলেছে তোর মা তোকে? মানুষ হবার শিক্ষা তো খুব নিচ্ছিস শুনলাম, এই শিক্ষাটা নিসনি কেন? আমিও রাগ হয়ে বললাম, মা আমাকে সে শিক্ষাও দিয়েছেন। নল দময়ন্তী গল্পের নল রাজা কোনোদিন দময়ন্তীকে মারেননি। সত্যবানও কোনোদিন সাবিত্রীকে একটা জোরে কথা বলেননি। অমন স্বামীর জন্যই মানুষ অত কষ্ট সইতে পারে, জমের সঙ্গে হেঁটে হেঁটে চলে যেতে পারে। আমিও পারতাম। এত কথা বলেছিস তুই? খুশিতে অধীর হয়ে গেলেন মহামায়া। কেন বলবো না? ভ্রুকুটি করল কুসুম। আসলে কি জানো মা, তুমি যে আমাকে এত ভালোবাসো তা ওরা পছন্দ করেন না। কেবল আমাকে যা তা বলে এখান থেকে তাড়িয়ে দিতে চান। আজকে বড় বৌদি আর রমাদি তাই নিয়ে খুব তর্ক করেছেন। মহামায়া চুপ করে রইলেন। কিন্তু রামকে আমার ভালো লাগে না। কুঁজো থেকে এক গ্লাস জল ভরে মহামায়ার মাথার কাছে ঢাকা দিয়ে রাখল কুসুম। রাম? রাম আবার কে? রাম, সীতার স্বামী রামচন্দ্র। ও রামচন্দ্র, কেন, তার আবার কি দোষ পেলি?
অনেক। রামের কোনো দোষ থাকতে পারে না, তিনি সম্পূর্ণ মানুষ। তবে তিনি সীতাকে বিসর্জন দিলেন কেন? তাতে তার দোষ কি? তার হুকুমেই তো হলো। কি করবেন? প্রজারা সন্দেহ করেছিল, করলেই হলো। তিনি কি আর জানতেন না সীতা নিষ্পাপ? কেন জানবেন না? তিনি তো নারায়ণ। তবে কপালে হাত ঠেকালো কুসুম, বিড়বিড় করে বলল, দোষ নিও না ঠাকুর, কিন্তু সত্যি বলছি তোমাকে আমার পছন্দ হয় না। রাম যে একজন আদর্শ রাজা ছিলেন তা জানিস তো? ওর ঠাকুর ভক্তির নমুনা দেখে মহামায়া না হেসে পারলেন না। ভুরু কুঁচকে কুসুম বলল, আর যার বিষয়ে যাই হোক, সীতার বিষয়ে তিনি তা নন। সীতাকে তিনি তার প্রাণের মতো ভালোবাসতেন, তাই বুঝি বিসর্জন দিলেন? এটা তো জানিস, প্রজারা ছিল তার কাছে সন্তান, তেমনি করেই পালন করতেন তাদের। তার রাজত্বে কারো মনে কোনো দুঃখ ছিল না, অসন্তোষ ছিল না, শোক ছিল না। তাই যদি হবে, তবে নিজের ছেলেদের কেন আশ্রমে ফেলে রাখলেন? পরের ছেলেদের ভালোবাসলে বুঝি নিজের ছেলেদের ভালোবাসতে হয় না? পরিষ্কার যুক্তি। এবার রামের পক্ষে উকিল হবার জন্য বুদ্ধিতে একটু শান দিতে হলো মহামায়ার। সমকক্ষের মতো তর্ক করে বললেন, সীতাকে যখন রাম অতদিন পরে রাবণের ঘর থেকে উদ্ধার করে নিয়ে এলেন, স্বভাবতই লোকেদের মনে হলো সীতাকে রাবণ নিশ্চয়ই অপবিত্র করেছে, তার ধর্মনাশ হয়েছে। যদি হয়, তাইতেই বা সীতার কি দোষ? সে তো পুরুষের দোষ। খুব পুরুষ বিদ্বেষী হয়েছিস তো। কুসুমের পিঠে হাত রাখলেন তিনি। তা হও, কিন্তু রামকে নিন্দে করলে সইতে পারবো না। রাম যে কোথায় মহৎ সেটাই বুঝতে হবে তোমাকে। শোনো, প্রজারা যখন সীতাকে নিয়ে কানাঘুষো করতে লাগলো, বাতাসে বাতাসে কানে গেল রামের। তিনি ব্যথিত হলেন, কিন্তু চুপ করে রইলেন। তারপর একদিন রাজসভাতে প্রকাশ্যেই উঠে পড়ল কথাটা। খোলাখুলিভাবেই ব্যক্ত হয়ে গেল প্রজাদের মনের ভাব। তারা বলল, রাজা হয়ে রামই যদি এই অনাচারের প্রশ্রয় দেন, এই অপবিত্র স্ত্রী নিয়ে ঘর করেন, প্রজা হয়ে আমরা আর তবে কি করে আমাদের অবিশ্বাসিনী স্ত্রীদের শাস্তি দেব? তারা তো তখন রাজার নজির টানবে, আর আমাদের জীবন দুর্বিষহ হবে। এ কথা শুনে রাম মাথা নিচু করলেন, তাঁর প্রাণ বিদীর্ণ হয়ে গেল। কিন্তু তিনি রাজা, প্রজা পালনই তাঁর সকলের চেয়ে বড় ধর্ম। ব্যক্তিগত সুখ দুঃখে ভেঙে পড়লে তাঁর চলে না। প্রজাদের সুখ দুঃখ সুবিধে অসুবিধেই আগে দেখতে হবে, তাদের তুষ্ট করতে হবে। তখন তিনি ভাবলেন, এখন আমি কি করি? এতগুলো লোকের মনোবেদনার কারণ হই, নাকি প্রাণস্বরূপা জানকীকেই বিসর্জন দিই? শেষ পর্যন্ত রাজার কর্তব্যকেই তিনি বড় আসন দিলেন। নিজের দুঃখ ভুলে সীতাকে বিসর্জন দিতেই সংকল্প করলেন। তার মানে কি জানিস? সকলের জন্য তিনি নিজের কলিজা উপড়ে দিলেন। ভেবে দেখ কত বড় ত্যাগ। গভীর মনোযোগের সঙ্গে এক পলকে তাকিয়ে সমস্ত কথাগুলো কুসুম হৃদয়ঙ্গম করতে চেষ্টা করল। অনেকক্ষণ পরে বলল, তা বলে রাবণকেও কিন্তু কিছু নিন্দে করতে পারো না। রাবণ? রাবণ আবার কি ভালো কাজ করল? রাবণের জন্যই তো যত অনর্থ। কিন্তু লক্ষণই তো আগে তার বোনকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন। তোমরা তো বলো রাবণরা রাক্ষস, ওরা লোভী, ওরা অসভ্য, কিন্তু লক্ষণের ব্যবহার একটুও ভদ্র হয়নি। তার তুলনায় রাবণ অনেক ভালো ব্যবহার করেছে। বোনের অপমানের প্রতিশোধ নিতে চাইলে সেও তো সীতাকে যথেষ্ট অপমান করতে পারত, বলো? বরং রামই স্বামী হয়ে সীতাকে অপমান করেছিলেন। কুসুমের সরল মনের তীব্র ভালো মন্দ বোধের বিচারে এবং মুখস্থ রামায়ণ বিদ্যায় আহ্লাদে আটখানা হলেন মহামায়া। সেই সঙ্গে কুসুম যে কত পরিণত হয়েছে সেটাও উপলব্ধি করে অবাক না হয়ে পারলেন না। এতবার পরেও এদিক থেকে তো তিনি কোনোদিন ভাবেননি। শেষে কুসুমের ভাবনাটাই তাকে ভাবালো। যে মেয়ের মনের মাটিতে এক ফোঁটা বিদ্যার সার নেই, শুধু কানে শুনে শুনে এই বোধ। মনে মনে কুসুমকে প্রশংসা করলেন তিনি। মুখে না বোঝার ভান করে বললেন, রাম আবার কখন অপমান করলেন সীতাকে?
তুই দেখি সব নতুন তথ্য আবিষ্কার করছিস। বাহ, যখন উদ্ধার করে নিয়ে এলেন, সকলের সামনে দিয়ে নিজের রানীকে হাঁটিয়ে আনতে তার কষ্ট হলো না? হাজার হাজার লোকের সামনে নিজের স্ত্রীকে অসতী বলতে তার খারাপ লাগলো না? তারপর 50 বার তার পরীক্ষা, এগুলো অপমান নয়? তোমাকে বললে তুমি অপমানিত হতে না? মহামায়া চুপ করে রইলেন। সীতা যে পাতাল প্রবেশ করেছিলেন আমি খুব খুশি হয়েছি, ঠিক শিক্ষা হয়েছে। যাত্রাতে তো সীতার পাতাল প্রবেশ আমি দেখেছি, নিজে যত কেঁদেছি তত খুশি হয়েছি রামের কান্না দেখে। মহামায়া এক পলক তাকালেন, শুয়ে পড়ে বললেন, যা ঘুমো গিয়ে। দুদিন পরেই হাতে হাতে জবাব এসে গেল সোমেনের চিঠির। ছেলে যে তাঁর সমস্যায় এত তৎপর হয়ে তখনই জবাব লিখবে, এতটা মহামায়া আশা করেননি। তার মনের তলায় একটু সংশয় ছিল বরং। এই 5 মাসে অন্তত 25 বার তিনি ছেলেকে কুসুমের বিষয়ে নানাভাবে নানা কথা একটু একটু করে লিখে অভ্যস্ত করার চেষ্টা করেছেন, কিন্তু ছেলে নীরব, যেন বাড়িতে সেই মানুষটার অস্তিত্বের কোনো আভাসই সে জানে না। এত তাড়াতাড়ি জবাব পেয়ে একটু বেশি খুশি বোধ করেছিলেন। ভেবেছিলেন এতদিন সোমেন ইচ্ছে করেই এড়িয়ে যায়নি, নামটা অগ্রাহ্য করাও উদ্দেশ্য ছিল না, প্রয়োজন বোধ করেনি তাই। কিন্তু যত খুশি মনে চিঠিটা খুললেন, পড়বার পরে আর তাঁর সেই খুশি রইল না। মা, সব খবর জানলাম। চিরদিনই তুমি যা ভালো বুঝেছ তাই করেছ, তেমনি এই ব্যাপারটার সঙ্গেও আমার কোনো যোগ বা কোনো সক্রিয় কর্তব্য আছে কিনা ঠিক বুঝতে পারছি না এবং ভাবছিও না, এবং তোমার মতামতের উপরে আমার নিজের মতামতও আমি চাপাতে চাইছি না। তোমার চেয়ে সাংসারিক কোনো কিছুই আমি বেশি ভালো বুঝি বলে আমার মনে হয় না। তবুও কিছুদিন থেকেই আমি এই বিষয়ে কিছু লিখবই ভাবছিলাম, কেননা সম্প্রতি আমার মনে হচ্ছে এই মেয়েটিকে নিয়ে তুমি একটু বেশি জড়িয়ে পড়েছ। সেটা আমার মনঃপুত নয়। তোমার চিঠি পাওয়ার পরে সে বিষয়ে আমি আরও বেশি নিশ্চিত হয়েছি। আমার মনে হয় তোমার আমার নিরিবিলি সংসারে অন্য কোনো তৃতীয় ব্যক্তিকে নতুন উপসর্গ হিসেবে উপস্থিত না করলেই ভালো ছিল। তুমি নিশ্চয়ই বলবে উপস্থিত সে নিজেই হয়েছে, এর মধ্যে তোমার কোনো হাত ছিল না, এবং সেটা নিশ্চয়ই সত্য। কিন্তু এরকম একটি অল্প বয়সী মেয়ে এভাবে পালিয়ে এসে আশ্রয় নিলে তার সম্পর্কে এর চেয়ে আরও একটু বেশি সতর্ক দৃষ্টিতে তাকিয়ে দেখাই যুক্তিসঙ্গত। আমি নিজে হলে তাই করতাম। যদি ঝগড়াঝাটি করে এসে কাজ নিত, তার একটা যুক্তিও থাকত, মুক্তিও থাকত, কিন্তু পালিয়ে থাকাটা স্বাভাবিক নয়। কারো কোনো দায়িত্ব নিয়ে তুমি নিজেকে বিব্রত করো, এটা আমার ইচ্ছা নয়। আর আমার স্বভাবও তুমি জানো। আমি শামুকের মতো গুটিয়ে থাকতেই অভ্যস্ত। কোনো গোলমালের মধ্যে যেতে আমার ঘোরতর অনিচ্ছা। সেই জন্য স্কুলের বালক থাকাকালীন বড় এবং ওস্তাদ ছেলেদের কাছে আমি প্রচুর নির্যাতিত হয়েছি। আমার চিঠি পেয়ে বা আমার এই পরামর্শ শুনে তুমি হয়তো দুঃখিত হবে, কিন্তু তবু আমি বলছি, তোমার এই কুসুম নামীয় কন্যাটিকে নিয়ে কলকাতা ওভাবে চলে আসাটা আমি একটুও অনুমোদন করি না। যদি ওর আত্মীয় পরিজন এসে নিয়ে যায় তাহলে তো খুবই ভালো, নয়তো তুমিই ওদের খোঁজ খবর করে মেয়েটাকে বুঝিয়ে তার স্বামীর কাছে পাঠিয়ে দাও। তোমার এই সাময়িক সুখাবাস থেকে তার স্বামীর ঘরেই সে শেষ পর্যন্ত অনেক বেশি ভালো থাকবে। বরং তুমি না হয় তাকে কিছু টাকা করে দিও, তাতে ওর উপকার হবে। আজ মেরেছে বলে স্বামীরত্নটি যে চিরদিনই মারবে এমন কোনো কথা নেই। নাকি সেই রাগ এখনো তার আছে? হয়তো কত অনুতপ্ত হয়েছে, কত খুঁজেছে, না পেয়ে কষ্টও হয়েছে নিশ্চয়ই। বিয়ে যখন করেছে, ঘর যখন বেঁধেছে, যতই ঝগড়া করুক, মারামারি করুক, সেই সঙ্গে মায়া মমতাও আছে নিশ্চয়ই। এই সব অশিক্ষিত শ্রেণীর মধ্যে হৃদয়াবেগ সম্বরণ করার ক্ষমতা থাকে না। রাগ, দুঃখ, ভালোবাসা সবই প্রবল। রাগ করলে মারে, দুঃখ পেলে চেঁচায়, ভালোবাসলেও এমনি সরবেই তা প্রকাশ করে। সুতরাং সেই প্রস্তর যুগের হাতাহাতি, মারামারি, কাটাকাটি থেকে এটা তুমি ভেবে নিও না যে
ওদের মধ্যে কোনো প্রেম প্রণয় নেই। সবই আছে, তুমি মেয়েটিকে তার ঘরেই ফিরিয়ে দাও। আমি আবার বলছি, ওকে এভাবে না বলে কয়ে কলকাতা আনাটা তোমার ঠিক হবে না। তাতে ওর ক্ষতিই হবে। কলকাতা এসে মেয়েটি তার নিজের সমাজও খুঁজে পাবে না, এই সমাজেও খাপ খাবে না, স্বাভাবিক সরলতা হারিয়ে আরও কষ্ট পাবে। তাছাড়া একটি বিবাহিত মেয়ে, এমন নয় যে লিখিয়ে পড়িয়ে কোনো ভদ্র এবং সহৃদয় যুবকের সঙ্গে বিয়ে দিয়ে একটা হিল্লে করে দিতে পারবে। নানা দিক থেকে বঞ্চিত হয়ে শেষ পর্যন্ত ওর দুঃখ বাড়বে বই কমবে না। তার চেয়েও যা আছে তাই থাকাই ভালো। যাই হোক, যে কারণেই হোক, তুমি যখন একবার কলকাতা আসবে বলে ঠিক করেছ, সেটা যেন আর নড়চড় না হয়। এখানে বাড়ি পাওয়া অসম্ভব ব্যাপার। একটা ভদ্র পাড়ায় একটু ভদ্রগোছের বাড়ির যা দাম, তার অঙ্ক শুনলে তুমি হাত তুলে চেঁচাবে। আমার মতো একজন কলেজের মাস্টারের পক্ষে কলকাতা শহরে গড়ের মাঠে হারিয়ে সূঁচ খুঁজে বেড়ানোও যত কঠিন, বাড়িও ঠিক তাই। কিন্তু ভাগ্যক্রমে আগামী মাস থেকে একটি খুব ভালো বাড়ি পাওয়ার আশা দেখা দিয়েছে। বাড়িটি বড়, আমি আর সমীর দুজনে একসঙ্গে নেব ঠিক করেছি। দুভাগ করলে দুজনের অংশেই পুরো দুখানা ঘর, বাথরুম, রান্নাঘর ইত্যাদি পড়বে, কষ্ট হবে না। আমি গ্রীষ্মের ছুটির আগে যেতে পারবো বলে মনে হচ্ছে না। যাই হোক, যখনই যাই, তুমি কলকাতা আসার জন্য যতটা পারো তোমার সংসার গুছিয়ে প্রস্তুত হয়ে থেকো। প্রণাম নিও, ইতি সোমেন। চিঠি পড়া শেষ হয়ে যাবার পরেও মহামায়া চিঠিটা চোখের তলায় পেতে স্থির হয়ে বসে রইলেন। হাঁটু ভেঙে পায়ের কাছে বসে কুসুম সেলাই করছিল। মুখ তুলে বলল, দাদাবাবুর চিঠি না মা? অন্যমনস্কভাবে মহামায়া বললেন, আসতে বুঝি অনেক দেরি আছে? না, শিগগিরই আসবে। তবে তুমি মুখ মলিন করেছ কেন? কই না তো, আমি দেখছি করেছ। তুই তো সবই দেখিস। কলকাতার বাড়ি ঠিক হয়ে গেছে? কিসের বাড়ি? আমরা যে যাব। ও, এবার এসে কি নিয়ে যাবেন? না। কেন? আমার ছেলে তোকে তো শ্বশুরবাড়ি ফিরে যেতে বলেছে। তাই তোমার মন খারাপ? তুই চলে গেলে তো খারাপ লাগবেই। আমি কি যাচ্ছি? পরের মেয়ে, পরের বউ আমি আর কদিন ধরে রাখবো? যদি কখনো পর থেকে থাকি, এখন তো আর নই। এখন কি? এখন ঘরের মেয়ে। লোকে তো তা স্বীকার করছে না। লোক কি দাদাবাবু? দাদাবাবু কেন, সকলেই। ও বাড়ির কথাও শুনেছিস, সকলেই বলছে যার নিজের বাপ আছে, স্বামী আছে। সকলের কথা দিয়ে আমরা কি করব? তবে কার কথা শুনবো বল? তুমি যা বলবে তাই হবে। আমার কতটুকু সাধ্য? তোকে সেদিন বললাম, ওরা খোঁজ পেলেই আসবে, দাবি করবে, নিয়ে যাবে। লুকিয়ে রেখেছি বলে উল্টে মামলা করবে। করলেই হলো, কিছু বাধা নেই। কেন, আমি কি ছোট? আমি কি বলতে পারি না কিছু? কি বলবি? যা সত্য তাই বলে দেব। আমি তো নিজে এসেছিলাম তোমার কাছে, তুমি আমাকে দয়া করে রেখেছ। আমি জিজ্ঞেস করব, নেশা করে স্বামী যদি মারে, তা না হয় মারল, তা বলে টাকা নিয়ে অন্যের কাছে শুতে বলবে? আর আমার বাবা, কই, বাবাও তো আমাকে থাকতে দিলেন না সেই রাতে। তুমি না রাখলে আমি কোথায় যেতাম? মহামায়ার হাঁটুতে হাত রাখল সে। তুমি দাদাবাবুকে ভালো করে লিখে দাও মা, এবার যেন এসেই আমাদের নিয়ে যান। এখানে আর থাকার দরকার নেই আমাদের। কিন্তু সেও যদি অন্য লোকেদের মতো ওইসব কথাই বলে, কলকাতা না নিয়ে যেতে চায়, তখন কি হবে? কুসুমের চোখে অবিশ্বাসের হাসি টলটল করে উঠল। দাদাবাবু কখনো বলবেন না। কলকাতা গিয়ে কি করবি তুই? তোমার কাজ করব, দাদাবাবু যা বলেন শুনব। জানিস তো, আমার ছেলে ছাত্র পড়ায়, মাস্টার মানুষ। লেখাপড়ায় মনোযোগ দেখলেই সে সব ভুলে যাবে, খুশি হবে, একটুও রাগ থাকবে না। সে কথা মনে থাকে যেন।
চকিতে চোখ তুলল কুসুম, ব্যস্ত হয়ে বলল, আমার উপর কি রাগ করেছেন নাকি দাদাবাবু? আমি আছি বলে কি অসন্তুষ্ট হয়েছেন? না না, অসন্তুষ্ট হবে কেন? তোকে কি সে দেখেছে? তুমি তো লিখেছ, চিঠিতে আর কতটুকু বুঝবে? জানো মা, তুমি ছাড়া আর আমাকে কেউ দেখতে পারে না। দাদাবাবু এসে হয়তো আমাকে তাড়িয়ে দেবেন। মহামায়া হেসে বললেন, পাগলি, তুই তো আমার মেয়ে, এ বাড়িতে তোর সমান অধিকার, তাড়াবে কে? চুপ করে তাকিয়ে রইল কুসুম। দুই চোখ ভরা বিশ্বাস নিয়ে আসতে বলল, তা আমি জানি। দেখতে দেখতে সোমেনের আসবার দিন ঘনিয়ে এলো। চঞ্চল হয়ে উঠল মহামায়ার প্রাণ। সময় দীর্ঘ মনে হতে লাগল। সেই সঙ্গে ভাবনা চিন্তারও অন্ত রইল না। ছেলের চিঠিটাকে তিনি মন থেকে উড়িয়ে দিতে পারেননি। অনেক যুক্তিপূর্ণ কথা আছে সেখানে। কুসুম বিষয়ে সত্যি অনেক কিছু ভেবে দেখবার আছে। তাছাড়া উপযুক্ত ছেলে, তার মতামত, তার ইচ্ছা, এসবকেও মূল্য দিতে হয় বইকি। সোমেনের যে কাজে একান্তভাবে অমত, সে কাজ তিনি বিনা দ্বিধায় করতে পারেন না, অন্তত করা উচিত নয়। তাছাড়া শুধু সেই চিঠিই নয়, তারপরেও সে আবার লিখেছে। সে যাবার আগেই যেন মহামায়া কুসুমের একটা বন্দোবস্ত করে ফেলেন। বলা যায় না, এসে হয়তো রাগ হবে, বিরক্ত হবে, মায়ের কাছে এসে বিশ্রাম হবে না তার। কিন্তু মহামায়াই বা কি করতে পারেন? একজন মেয়ে হয়ে আর একজন মেয়েকে কি করে আবার ওই নরকে ফেরত পাঠাতে পারেন? সবটাই কি নিজের সুবিধে? মানুষের তো বিবেকও আছে একটা। যত ভাবেন, কুসুমের ওপর মমতা তাঁর আরও গভীর হয়ে ওঠে, শিকড় আরও গভীরে যায়। দ্বিগুণ মনোযোগের সঙ্গে তিনি কুসুমকে লেখান, পড়ান, যোগ্য করে তুলতে চেষ্টা করেন। তার ছেলে এলে কুসুম কি করবে, কি বলবে, কেমন করে মন জোগাবে, সারা দিন তালিম দেন সেসব। সোমেন যদি নিতান্তই বৈরী হয়, তাহলে কি কি তর্ক করবেন, তার যুক্তি খোঁজেন মনে মনে। আসলে সোমেনের সঙ্গে নয়, নিজের মনেই তার দ্বিধা দেখা দিয়েছে, তার সঙ্গেই তিনি যুদ্ধ করেন। যেভাবে একটি অপরিচিত অপরিণত মেয়েকে তিনি গড়ে তুলেছেন, সেটা সত্যি তার জীবনের পক্ষে কল্যাণকর হয়েছে কিনা সেটাই তার সমস্যা। তিনিও ভেবে দেখেছেন, কুসুমের ব্যর্থ জীবনে শেষ পর্যন্ত কোনো পরিপূর্ণতাই আনতে পারবেন না তিনি। মাঝখান থেকে তার আশা আকাঙ্ক্ষার জন্ম হবে। চোখ মেলে তাকিয়ে সংসারের আর 5 জনকে দেখতে শিখে সেই আয়নায় নিজের চেহারা আরও স্পষ্ট হয়ে উঠবে। তখন কি দিয়ে তিনি ওর হৃদয় ভরাবেন? স্বামী, সন্তান, সংসার কি পাবে সে? যে মেয়ের একটা জলজ্যান্ত স্বামী জীবিত, সেই সধবা মেয়েকে কে বিয়ে করবে? মিথ্যে কথা বলতে পারবেন না তিনি। বলতে পারবেন এ মেয়ে সম্পূর্ণ তাঁরই, এর অন্য কোনো পরিচয় নেই। এই মেয়ে যদি তার কাছে আবাল্য মানুষ হতো তবু বা সম্ভব ছিল, কিন্তু কয়েক মাসের পরিচিত একটা অচেনা মানুষকে ছদ্মবেশ পরিয়ে কার চোখে ধুলো দেবেন তিনি? দিলেই লোকেরা স্বীকার করে নেবে কেন? সোমেনই নেবে না। আর সোমেন নিলেও ভবিষ্যতে তার স্ত্রী তা নেবে কেন? শেষ পর্যন্ত সেই পরের সংসারে গলগ্রহ হয়ে বেঁচে থাকা, পরের করুণার ভিখিরি হয়ে মন জোগানো। তাছাড়া এরকম একটি সুন্দরী মেয়েকে সৎভাবে রক্ষণাবেক্ষণ করাই কি কম কঠিন কাজ নাকি? এইখানে এই গ্রামের 4 দেয়াল ঘেরা বাড়িতেই তিনি মধুমক্ষিকার আনাগোনা টের পাচ্ছেন। ভাসুরের ছেলেরা একটু ঘন ঘন খোঁজ নিতে আসছে কাকিমার। কুসুমের হাতে চা পান খেয়ে বেশ তৃপ্তি লাভ করছে তারা। আর কলকাতা তো এর চেয়ে আরও কত ভীষণ জায়গা। কুসুম শিশুর মতো সরল, তার আত্মপর ভেদ কম। নিজের যৌবন সম্পর্কে সে এখনো অচেতন। তার দাহিকা শক্তির খবর এখনো সে জানে না। মিথ্যে কথা, প্রবঞ্চনা, ঠকানো, এসব কিছুই সে বোঝে না। তার 2টি বৃত্তি শুধু জাগ্রত। এক হচ্ছে মহামায়ার উপর তার এক দুরন্ত ভালোবাসা, অন্যটি সবকিছুতেই ভয়। এর মাঝখানে কিছু নেই। যত ভাবেন ভাবনার পরিধি বাড়ে,
আরো উদ্ভ্রান্ত হয়ে ওঠেন। কুসুমের প্রতি রক্ষণ বৃত্তি আরো প্রবল হয়ে ওঠে। পরীক্ষা হয়ে গেল শর্মিষ্ঠার। বেশ ভালো পরীক্ষা দিল। সোমেন বলল, চমৎকার। ভুরু বাঁকিয়ে শর্মিষ্ঠা বলল, বিশেষণটা কি উদ্দেশ্যে ব্যবহৃত হলো জানতে পারি কি? সোমেন বলল, নিশ্চয়ই আপনার উদ্দেশ্যে। তবু ভালো। আপনি কি ভাবছিলেন? যা ভাবা স্বাভাবিক। অর্থাৎ? অর্থাৎ গাধা পিটিয়ে ঘোড়া বানাতে পেরেছেন বলে হয়তো নিজেকেই নিজে তারিফ করছেন। ঠাট্টা? মোটেও নয়। সত্যকে স্বীকার করতে আমার কোনো কালই লজ্জা নেই। সত্যটা কি? যদি পাশ করি তো আপনার দৌলতেই করব। বেশ বিনয় আছে দেখছি। কিন্তু আমার কাছেও আপনার কৃতজ্ঞ থাকা উচিত। কি কারণে? বাহ, এত বড় একটা কৃতিত্ব দেখাতে পারলেন কার দয়ায়? আমার মতো ছাত্রী কজন পাইয়ে দিতে পারে মাস্টারকে? আমি ঘোড়া হলুম বলেই না আপনি গাধা পিটলেন? হাসল সোমেন। সমীর বাড়ি ঠিক করে এলো সন্ধ্যাবেলা। জমি এসে বলল, বুঝলে, এজন্য আমাকে তোমাদের সেলামি দেওয়া উচিত। এরকম একখানা বাড়ি এই সমীর হালদার ছাড়া আর কারোর সাধ্যে খুঁজে বার করা কুলোতো না। কি কাণ্ড করে যে ভদ্রলোককে জপিয়ে জপিয়ে আদায় করলুম। কৃষ্ণা বলল, আহা, জপাবার কি আছে? উনি ছেড়ে দেবেন, আমরা নেব, সোজা কথা। সোজা কথা? জানো কত লোক পড়েছিল এর জন্য ভদ্রলোকের কাছে? বাড়িটা যদি ভদ্রলোক বাড়িওয়ালার হাতে ছেড়ে দিতেন এর 3 গুণ ভাড়া হয়ে যেত। বাড়িওয়ালার হাতে ছাড়বেন না তো কার হাতে ছাড়বেন? ভাড়া দেব কাকে? বুদ্ধি তো গজগজ করছে পণ্ডিতানির মাথায়। ভদ্রলোক নিজের নামে আমাকে বসিয়ে চলে যাবেন, কাজেই আমি মাসে মাসে পুরনো ভাড়া দিতে পারবো। অতএব শর্মিষ্ঠা জমিয়ে বসল। এসো, আমরা এই সুখবরটাকে সেলিব্রেট করি। চলো সিনেমা দেখি। ছুটি হয়ে গেছে, পরীক্ষা হয়ে গেছে। ভালো পরীক্ষা হয়েছে, বাড়ি পাওয়া গেছে। সকলের মনই লঘু আনন্দের সায় দিল তৎক্ষণাৎ। ঠিক হলো পরের দিন বিকেলে সিনেমা দেখে চীনের রেস্তোরাঁয় খেয়ে সময়ের সদ্ব্যবহার করা হবে। আর তার পরের দিন সোমেন বাড়ি যাবে। বন্ধু, বন্ধুপত্নী আর বন্ধুর শ্যালিকার জন্য একটি ছুটির দিন এভাবে উৎসর্গ করতে পেরে সুখী হল সোমেন। সকাল 8:40 ট্রেন। টিপ টিপ বৃষ্টি পড়ছিল। বেশ একটু বিদায় বিদায় গন্ধ দিচ্ছিল সমস্ত আবহাওয়াতে। খুব ভোরে উঠে কৃষ্ণা আর শর্মিষ্ঠা চা করল, টোস্ট করল, কিছু খাবার তৈরি করে সঙ্গে দিয়ে দিল। ট্যাক্সিতে উঠতে গিয়ে একটু মন কেমন করল সোমেনের। সমীর বলল, গিয়েই চিঠি লিখবে বুঝলে? সোমেন বলল, নিশ্চয়ই। কৃষ্ণা বলল, তাড়াতাড়ি আসবেন মাকে নিয়ে, আমি ততদিনে নতুন বাড়ি গুছিয়ে রাখব। শর্মিষ্ঠা বলল, আর তার আগে সদলে গিয়ে একদিন হাজির হব আপনার বাড়িতে। নিশ্চয়ই নিশ্চয়ই, তাহলে কিন্তু খুব ভালো হয়। কথাটা লুফে নিয়ে সোমেন স্বনির্বন্ধ হয়ে বলল, না গেলে কিন্তু রাগ করব। হয়তো কিছু জবাব দিয়েছিল শর্মিষ্ঠা, শোনা গেল না। হুশ করে চোখের পলকে ট্যাক্সি গুলি ছাড়িয়ে তাকে নিয়ে বড় রাস্তায় এসে পড়ল। সুন্দর সকাল। এই মেঘলা সকালগুলো এত ভালো লাগে সোমেনের। মোছা মোছা আকাশে তাকিয়ে সে খুশি হল। বৈশাখের নিদাগ এর শোভাই অন্যরকম। এই মেঘে বৃষ্টির চেয়ে হাওয়া বেশি। সেই হাওয়ার আদর চোখে মুখে চুলে ঢেউ হয়ে গড়িয়ে যেতে লাগলো। ঝিরিঝিরি একটু বৃষ্টিও নামলো স্টেশনে পৌঁছতে পৌঁছতে। ভাগ্যিস নামলো, যা গরম পড়েছিল, কষ্ট হতো পথে। সময় মতোই পৌঁছলো এসে। ছুটি উপলক্ষে অনেকেই বাইরে যাচ্ছে। অসম্ভব ভিড় হয়েছে। ঠেলে ঠুলে কোনো রকমে একটি 2nd ক্লাসের টিকিট কেটে গুছিয়ে বসলো ট্রেনে। ভেন্ডারকে ডেকে 1 কাপ চা খেলো, একটি কাগজ কিনে সিগারেট ধরালো। ভাবতে ভালো লাগলো কতদিন পরে সে মাকে দেখবে। আজ এ পর্যন্তই। উপন্যাসের 7ম পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না।
আজকের মতো নমস্কার।